আসসালামু আলাইকুম। আমি আজকে পাইলোজন সম্পর্কে বলবো। তো এর মধ্যে আমি কিছু বলবো যে রেপার্টরিতে বা মেট্রোমেডিক্যাল যে লক্ষণগুলো আছে, হ্যাঁ, আমাদের এই লক্ষণগুলো দেওয়া আছে গ্রস লেভেলে, মানে স্থূল পর্যায়ে দেওয়া আছে, যেভাবে পরীক্ষায় পাওয়া গিয়েছিল। যে লক্ষণগুলো যেভাবে রোগী থেকে পরীক্ষা পাওয়া গেছিল সেটা রেপার্টরিতে আছে এবং মেট্রোমেডিক্যাল সেভাবে বর্ণনা আছে। তো মেট্রোমেডিক্যাল থেকে রেপার্টরি করা হয়েছিল। কেন করা হয়েছিল? যে শত শত মেডিসিন এগুলোর লক্ষণ মনে রাখা সম্ভব নয় বলে মেট্রোমেডিক্যাল সূচি হলো রেপার্টরি। মেট্রোমেডিক্যাল সূচি হলো রেপার্টরি। তো সেই লক্ষ্যে রেপার্টরি সৃষ্টি করেছিলেন নিজেই। হ্যাঁ, বনি হোসেনের রেপার্টরিটা ছিল ওই মনে হয় ওই রেপার্টরি। না, অ্যানিমেল রেপার্টরি থেকে বনি হোসেনের রেপার্টরিটা হয়েছিল। তো যাই হোক, মেট্রোমেডিক্যাল হলো আগে। মেট্রোমেডিক্যাল সোল, একটা ওষুধের সোলটা দেওয়া হয়, আত্মাটাকে দেওয়া হয়। হ্যাঁ, তবে একটা মেট্রোমেডিক্যাল করলে হবে না, অনেকগুলো মেট্রোমেডিক্যাল করতে হবে। এখন আমি এর আগে আমি যেটা করছি এর মধ্যে আলোচনা হয়ে গেছে, মজুর স্যারও কয়েকটা লক্ষণ বলেছিলেন। এর মধ্যে আমি এটাকে মেটাফরিক্যালি বিশ্লেষণ করব। মেটাফরিক্যালি বিশ্লেষণ কি করলে কি হবে, যে আপনারা যে লক্ষণগুলো শুনেছেন এতক্ষণ, হ্যাঁ, শিখেছেন, সেই লক্ষণগুলো আপনার রোগীর অসুস্থ অবস্থায়, বেডে যখন রোগী থাকে অসুস্থ অবস্থায়, তখন এগুলো পাবেন। কিন্তু এর আগে যদি রোগীকে সুস্থ করতে হয়, অর্থাৎ রোগ আসার আগে, শারীরিক রোগ আসার আগে যদি রোগীকে সুস্থ করাতে হয়, তাইলে এটাকে মেটাফরিক্যাল বিশ্লেষণ করে শিখলে আপনি ওইগুলা তার জীবদ্দশায় পেয়ে যাবেন, যখন তিনি অসুস্থ হননি এখন, অথবা শুরু হয়েছে মাত্র। হ্যাঁ, পচন ক্রিয়া এখন শুরু হয়নি, কারণ পাইলোজন তো পচন ক্রিয়া। সেপসিস কন্ডিশন যখন চলে যায় তখন রোগী আস্তে ধীরে ধীরে খারাপ কন্ডিশন হয়ে একবার মৃত্যুবরণ করে। সেপসিস কন্ডিশন, এর আগে সেপটিসেমিয়া, আর ফার্স্ট হলো সেপটিক কন্ডিশন, সেপটিসেমিয়া, সেপসিস। এই লাস্ট কন্ডিশনে যখন চলে আসে তখন রোগীকে আর রক্ষা করা কঠিন হয়ে যায়, অথবা পারাও যায় না। যাই হোক, আমি পাইলোজনের যে প্রয়োগকৃত লক্ষণ প্রথমটা, যে ক্ষেত্রে আমাদের মহামতি ক্যান্ট বলেছিলেন যে লক্ষণটা ধরে আমাদেরকে করতে হবে, প্রয়োগ করতে হবে, অবশ্য FCLN এটার পরীক্ষা করেছিলেন। এখন আমি প্রথমেই বলি কি বলে আমাদের ক্যান্ট মহোদয়ের দেওয়া সেই পালস অ্যান্ড টেম্পারেচার আউট অফ রিদম। যদি পালস এবং টেম্পারেচার রিদমের বাইরে চলে যায় তখনই এই পাইলোজন প্রয়োগ করতে হয়। এখন পালস কি আপনারা তো জানেন, টেম্পারেচার। এখন দেখেন, এইটা বিশেষ বৈশিষ্ট্য হলো পাইলোজনের অন্যান্য ওষুধ থেকে, যে পালস এবং টেম্পারেচার একসাথে চলে না। সাধারণত কি হয়, পালস যখন দ্রুত হয় তখন টেম্পারেচার বেড়ে যায়, পারে না? যখন পালস দ্রুত হয় তখন টেম্পারেচার বাড়বে, কিন্তু এই পাইলোজনের ক্ষেত্রে সেটা হয় না। পালসের দ্রুততা আর অথচ টেম্পারেচার সেই রকম গতি নেই। তার মানে টেম্পারেচার মানে কি, এখানে টেম্পারেচার কি মেটাফরিক্যালি বা মিনিংলি হলো রিঅ্যাকশন। টেম্পারেচার কি রিঅ্যাকশন। শরীরে যখন আপনারা রিঅ্যাকশনটা কি, রিঅ্যাকশন তো আমরা একটা কি প্রতিক্রিয়াটা কিভাবে বুঝি আমরা, যে আরে প্রচুর 105 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, জ্বরের ক্ষেত্রে আমরা প্রতিক্রিয়া দেখি না। কিন্তু পাইলোজন দেখা গেল যে আপনি পালস খুব দ্রুত ধরে দেখেন যে পালস এক্সট্রিমলি অতি নিয়ন্ত্রিত দ্রুত, কিন্তু সেই অনুযায়ী তার টেম্পারেচার বাড়তি নেই। এইটাই বিশেষ বৈশিষ্ট্য পাইলোজনের। এখন এটা তো পাবেন কখন, যখন অসুস্থ অবস্থায়, যখন শারীরিকভাবে অসুস্থ হয়, বেডে পড়ে যায়, তখন দেখলে আরে পালসটা দ্রুত চলতেছে, কিন্তু টেম্পারেচার তো সেই অনুযায়ী দ্রুত না। তাহলে এই ক্ষেত্রে পাইলোজনের প্রয়োগ। কিন্তু ব্যাপকভাবে যদি আপনি পাইলোজনকে ব্যবহার করতে চান, তাইলে এটাকে মেটাফরিক্যালি বুঝতে হবে। এখানে পালস দ্রুত মানে কি, পালস হলো আভ্যন্তরীণ ব্যাপার। পালস কি আপনি ধরে ভালোভাবে করে তারপরে বুঝতে পারবেন পালসটা কি, কত কি পর্যায়ে। পালস হলো সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার, যেটাকে বলা হয় মেন্টাল স্ট্রেংথ। মানে পালসের দ্রুততা মানে হলো যে মেন্টাল, মানসিকভাবে স্ট্রেংথ,
কারণ মনটা তো দেখা যায় না, মনটাকে দেখা যায় না। এখন আর টেম্পারেচারটা কিভাবে বলতে যায়? যেমন এই টেম্পারেচার হচ্ছে রিয়াকশন। পালস দ্রুত হলে তার রিয়াকশনে টেম্পারেচার দেখা যাবে বেশি, কিন্তু টেম্পারেচার রিয়াকশন তার নাই করতে গেলে সেই অনুযায়ী নাই, বুঝেই যায় না, দুটোর মধ্যে কোনো মিল পাওয়া যায় না। তো এই জন্য লুকটা, এই পাইরোজেনের লুকটা মেন্টালি মানসিকভাবে খুব স্ট্রেংথ, কিন্তু রিয়াকশন নাই। রিয়াকশন শুধু কি টেম্পারেচার দিয়ে না, রিয়াকশনটা কি? যেমন আমরা কোন কাজ যদি না হয় কি রাগান্বিত হই না, রাগান্বিত হই, দুঃখ করি, সেন্টিমেন্টাল হয়ে যায়, এই তো হই। কিন্তু পাইরোজেন কখনো সেটা পায় না। পাইরোজেনে যখন হয়, মানে কি বলে, এখানে আরেকটা আমাদের এসকেএলএন সাহেব আরেকটা রুব্রিক দিয়েছেন আমাদেরকে, ইনক্রিজ বুয়েন্সি অলদো ফেল্ট ভেরি ইল। এটার মানে হলো যে তার বুয়েন্সি বৃদ্ধিপ্রাপ্ত হয়। বুয়েন্সি মানে কি? আমরা দেখবেন পানিতে কিছু জিনিস আছে, চাপাকে ডুবাই দিলেও সে ভেসে উঠে হয়। এই ধরনের বিষয়গুলো, এগুলো বস্তুগুলো বুয়েন্সি, অর্থাৎ চাপি দিয়ে তাকে দাবিয়ে দিলেও সে আবার ভেসে ওঠে, ফ্লোটিং করে, ভেসে ওঠে। এখন এইটা হলো বুয়েন্সি। বুয়েন্সি হলে কি হয়? একটা মানুষ যদি বুয়েন্সি গতির হয়, তাহলে আপনি তার যত সমস্যায় জীবন আসুক, যত কঠিন সমস্যা আসুক, যত তার মধ্যে বিরোধিতা বা তার ব্যবসার ক্ষেত্রে যত রথে আসুক, সে কখনো ডুবে না। অর্থাৎ কি? সে মন হারা হইয়া যায় না, মনটা তার ডুবে না, তার স্ট্রেংথলি সে কাজ করতে থাকে। তো পাইরোজেনের একটা রোগী ছিল, যেটা ডাক্তার অশোক মোহন্তি তারে সলভ করেছিলেন খুব ভালোভাবে। একটা ডিপ্রেশনের রোগী ছিল। রোগীটা কি হয়েছিল? সে, তার আরো 3 ভাই ছিল, সে ছিল সবার বড়। তখন তার এই ভাইয়েরা মিলে, সে মিলে এরা ছিল ডেভেলপার, ওদের বিল্ডার, মানে বিল্ডিং তৈরি করে ইয়া করে আর ওই যে আমার বাংলাদেশের এই কোম্পানির উনি ছিলেন প্রধান, মানে কি বলে এটাকে নির্বাচিত প্রধান ছিলেন। এখন উনি এমনই সৎ ব্যক্তি ছিলেন, মানে এমনই তার কার্য ছিল, কখনোই কিন্তু কারোর সাথে ঝগড়া করতেন না এবং কোনো কিছু করতেন না, কারোকে ক্ষতিও করেননি এবং কোনো কাজে ফাঁকিও দেননি। এই জন্য কোনো সন্ত্রাসীরাও উনি ওনাকে ভয় পেত। কারণ ভয় পেতে লোকটা ভালো লোক, ভালো লোকদের মানুষ ভয় পায়, যারা এই লোকটা তো কোনো 2 নম্বর কোন লোক না, কোনোভাবে দিন মাত্র 2 নম্বরই করে না। তো এই লোকটার জীবনে তখন কত উৎসব আসছে, আপনার তার কোম্পানির কিছু ভয়ও হইতো মাঝে মধ্যে, কিন্তু সে কখনো তার ভাইয়েরা বলছিল ডাক্তারকে, যে তার ভাইয়েরা বলতো যে উনি কখনো পিছপা হননি, উনি কখনো দুঃখ প্রকাশও করতেন না, উনি দ্রুত গতিতে, মানে খুব ক্ষিপ্র গতিতে কাজ করতেন, সবাইকে প্রলব্ধ করতেন। যদি কেউ মনে হয় তার কি হচ্ছে, সমস্যা নাই, তত কোনো সমস্যা হবে না, কাজ করে দাও, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, এরকম করতেন। তো একটা পর্যায়ে কি হইলো যে ওনার ধস নামা শুরু হয়েছে কোম্পানি। তখন তার ভাইয়েরাই তাকে কি হলো, তাকে সাহায্য করতে অপারগতা পোষণ করেছে। নতুন একটা প্রজেক্ট নিচ্ছে, খুব একটা বড় প্রজেক্ট, মেগা সিটি। দাদা ইন্ডিয়ান লোক ছিল, তো দাদা এই প্রজেক্টটা নিয়ে তো আমরা হ্যান্ডেলিং করতে পারবো না। এখন যেই লোকগুলার সাথে নিয়ে সে কাজ করছিলেন, তার ক্ষিপ্র গতিতে খুব শক্তিশালী মোড়ে, সেই লোকগুলো তখন তাকে এভাবে নিষেধ শুরু করলো। এবং ঘরে ওনার, উনি তো বিয়ে করেন, উনি তাদেরকে পালছে, বড় করছেন, উনি বিয়ে করেনি। তার যে ছোট ভাইয়ের বউর স্বামীর সাথে ঝগড়া করতো, তিনি ওই যে কিছু টাকায় এই কোম্পানি কিছু টাকা নিচ্ছিল তার শ্বশুর বাড়ির লোকেরা, ওই যে তার ভাইয়েরও শ্বশুর বাড়ির লোকেরা, সেই টাকাগুলো ফেরত দেয়নি। এগুলো ঝগড়াঝগড়ি করতে একটা পর্যায়ে তার শিবির মন হারা হয়ে গেছেন। আস্তে উনি যে ক্ষিপ্রগতিটা স্টপ হয়ে গেছে, স্টপ হয়ে উনি ঘরের মধ্যে বসে গেছেন, কারোর সাথে কথা বলেন না, কারোর সাথে কোনো রিয়াকশন দেখান না। রিয়াকশন তো আগেও দেখাইতো না, পরেও দেখাননি। যে লোকটা একসময় ক্ষিপ্রগতিতে কাজ করতো, যে কোনো কাজে ফাঁকি তো দূরের কথা, কোনো করতো না, কম্প্রোমাইজ করতো না কাজের ব্যাপারে, সেই লোকটা ইয়ের মতন কি নাগভূমিকের মতন। তো সেই লোকটা তার কোনো রিয়েকশনে, নাগভূমিকে তো রিয়েকশন আছে, না করলে ভাষা যদি গালি গালাজ, কিন্তু সে কোনো রিয়েকশন ছিল না তার মধ্যে।
এমনকি মন খারাপ কেউ হয়েছে, জেলাসি কেউ করছে, হিংসা করছে, কি ভাই কি সমস্যা, যে ঠিক আছে তুমিও নাও, কি তোমাকে কি দিতাম বলো, মানে এরকম ম্যানেজ করে নিতেন। কারোর সাথে কোনো ঝগড়া থেকে কোনো মনোমালিন্য কোনো কিছু না। তো সেই লোকটা একসময় তার ভাইয়ের কারণে, তার ভাইয়ের দুর্বলতার কারণে উনি কি হয়ে গেছেন, একটা নিরোগ হয়ে গেছেন। তো এখন এই আস্তে আমি এই রুব্রিকগুলোতে ব্যাখ্যা করবো যে কোন পর্যায়টা কি অবস্থা ছিল। এখন এই যে ইনক্রিজ বুয়েন্সি অলদো ফেল্ট ভেরি সিক ভেরি ইল, অর্থাৎ অসুস্থ, খুব অসুস্থ অবস্থায় তিনি নিজেকে ডুবাইতে, মানে আরো বরং আরো ওনার মনোবল আরো বেশি বাড়ত। খুব খারাপ অবস্থা, ভেরি ইল মানে কি, খুব অসুস্থ অবস্থায়। এটা এই ইল বলতে আপনি যে কোনো কিছু হতে পারে, অসুস্থ বলতে ব্যবসার অসুস্থ হতে পারে, যে কোনো কিছু পারিবারিক অসুস্থ হতে পারে, যে কোনো অবস্থায়। তো এই অবস্থায় উনি কিন্তু কখনো আর হিলতেন না। হিলা মানে কি, নিচে নামতেন না, সবসময় বীর দরকার কাজ করতেন। তো এখন এই লোকটা কিভাবে সে হইল, অসুস্থ হইল। এবার আসি মূল ইয়াতে। দেখেন আমাদের স্যারে, মহিউদ্দিন স্যারে একটা লক্ষণ করেছিলেন, তিনি বলেছিলেন বাংলাতে, আমি বলছি ইংরেজিতে। দেখেন, ডেলিউশন আর্ম মেনি আর্ম, শি হ্যাজ টু লেগ অ্যান্ড লেগ, অর্থাৎ তার অনেকগুলো হাত পা আছে। অনেকগুলো হাত পা কিভাবে হয়, আমাদের তো দুটা হাত দুটা পা, হ্যাঁ হ্যাঁ বলতেছি, দুটা হাত দুটা পা। কিন্তু উনি কেন এত অনেকগুলো বলতে, কারণ তার ভাইয়েরা আছে, তার ভাইয়েরা তার সাহায্যকারী আছে। তিনি ধরে নিয়েছেন যে তার ভাইয়েরা আছে, সবাই মিলে আমরা যখন কাজ করবো কোনো কাজে আমরা ভাগবো না। এখন ভাইয়েরার হাত পা সহ, তার মানে ভাইয়ের শক্তি। এখানে একটা মজার বিষয় হলো যে এখানে একজন ব্যক্তির বডি কোনগুলো, বডিতে হাত পা আর কোনো অঙ্গ। এখন মানুষের হিসাবে আমরা বডি কিভাবে নির্বাচন করবো, যেমন মনে করেন যে আমার মাথা মানে আমি, আর বাকিগুলো এই যে বডি আছে, হাত পা, এগুলো কি আমার ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার। বডি হলো তার পরিবার, মাথার পরিবার কে, বডিগুলো। তার বডি ছিল কি, কারা, তার ভাইয়েরা, ভাইয়ের বউ, তার ভাইয়ের শ্বশুর বাড়ি, তারা সবাই মিলে তার বডি ছিল। যখন তারা অপরাধতা পোষণ করলো, প্রথম যতদিন পর্যন্ত অপরাধতা পোষণ করেনি, তিনি একেবারে নিরঙ্কুশ, বহু ক্ষতিও তার হয়েছে কোম্পানি, কিন্তু ওগুলো তিনি নিলেননি, মন হারা হননি, মন খারাপ করেননি একদিনও না, এবং রিয়েকশনও করেননি, কোনো রিয়েকশন দেননি, দুঃখ রাগ কোনোভাবে হঠাৎ কিছু ছিলেন না, যতক্ষণ তার ভাইয়েরা তাকে সহযোগিতা করতে ছিল। যখনই তার ভাইয়েরা তাকে সহযোগিতা করা ছেড়ে দিল, অর্থাৎ মানে দমে গেল, তখন তিনি আর চিন্তা করলেন যে কি হইল ব্যাপারটা, আমি কি ভুল করলাম। তখন নিজে নিজে বিয়ে করা শুরু করে দিল। তার ভাইয়েরই বলছে ডাক্তারকে যে এই বিষয়গুলো দেখা যাবে। এখন এই বডিগুলো যখন থাকে না, হ্যাঁ, তখন কি মনে হয় যে আমার বডিগুলো কোথায় গেছে আমি জানি না, আমি ওই সেই জানি না কি হয়েছে, এরকম হয়। ওই যে আমরা যখন বিছানায় পড়ে যাই কোনো রোগী, তখন তো এই যেগুলো হয়, হ্যাঁ, যে হাত দিয়া মানে সবগুলো একত্র করার চেষ্টা করে না, তার ব্যক্তিগত রাষ্ট্রতে অনুরোধগুলো তো আছে। তো কি হয়, তার মানে কি, তার সে মনে করতেছে ডেলিউশনে থাকে যে তার বডিগুলো বা বডির যে যন্ত্রাংশগুলো যা যা আছে সবগুলো সবাই ভেজে গেছে, এটা একত্র করার সে চেষ্টা করে। তার মানে এই লোকটা কি করছিল, যে তার ভাইয়েদেরকে, হ্যাঁ, মানে চাইছিল মনে মনে, রিয়াকশন দেয়নি। রিয়াকশন দিলে তো অন্য শুধু চলে যায়, এই অভিজ্ঞতার মধ্যে কোনো রিয়াকশন নাই, অর্থাৎ বাহ্যিক কোনো প্রকাশ নাই, মনে ভিতরের দিক দিয়ে সে চাইছিল যে তোমরা আমার আসো আসো, আবার তোমরা আসো। হ্যাঁ, ডেলিউশন মানে কি, ডেলিউশন হলো নিজে অনুভব করা, নিজে মনে করা যে আমি যেটা চিন্তা করতেছি এটাই। ডেলিউশন মানে কি, নিজের সোচ, নিজের চিন্তা। অন্যরা মনে করে যে না, সে যেটা যে চিন্তাটা করতেছে যখন শুনে না না এটা তো ঠিক না, সে মনে করে এটা ঠিক, এটাই ডেলিউশন। আর ডেলিউশন হইল যখন তার একটা কন্ডিশন থাকে, কন্ডিশনটাকে যখন সে ল্যাপস হয়ে যায়, সরে যায় এবং উঁচুতে বা নিচে পড়ে যায়, এইটা হলো ডেলিউশন কন্ডিশন। তার মানে জিরেল অবস্থা। অর্থাৎ একটা গাড়ি যখন রেল লাইন থেকে রেললাইনচ্যুত হয়, একটা বগি, তখন কি অবস্থা হয়, লাইনচ্যুত হয়েছে, তাই মানে ডেলিউশন অবস্থা।
এখন এই যে স্যারে তো বললেন যে এই যে আর্মস এবং ল্যাগ, হ্যাঁ, এগুলো তার সে কিনা তার অনেক গুণ, ঠিক আছে। এই জন্যই সে বলছে যে আমরা একটা শক্তি। আসলে ঠিক সবাই মিলে যদি একত্র থাকে তাহলে একটা বড় শক্তি। কারণ সে তো অনেক শক্তির কথা এখানে বলছে, নিজের শক্তি তো আছে, তার মানে তার ভাইয়ের শক্তিও তার আছে। তো এই জন্য এইটার প্রথম কন্ডিশন থাকে এই অবস্থা। যখন দেখে যে ভাইয়েরা সাথে মানে তার যে যাদেরকে সে আর্মস এবং অতিরিক্ত আর্মস এবং লেগস মনে করতো, হ্যাঁ, তারা এখন তাকে সাথ দিচ্ছে না বা দিতে পারছে না, তখনই সে দুর্বল হয়ে যায়। তাদের এই অতিরিক্ত শক্তিটা যখন থাকে না, তখনই সে কি পাইরোদের দুর্বল হয়ে যায়, তখন সেই ডেলিরিয়াম কন্ডিশনে চলে যায়, অসুস্থ হয়ে যায়, আর দাঁড়াতে পারে না। এখন এই হইল এই পাইরোজনের যে এই প্রথম শক্তিটা। আর যখন পাইরোজন অসুস্থ হয় তো তখন কি হয়, তখন তাকে এই ডেলিউশন ডাবল বিং ফিভার উড নট রান এ লাইফ বোথ এন্ড। তার মানে সে নিজেকে দুই রকম দেখে। ডাবল বিং মানে কি, নিজেকে দুই রকম দেখে, দুইবার। আমি কিন্তু মেটাফরিক্যালি আলোচনা করছি, আমি ফিজিক্যালি করতেছি না, বা গ্রোথ লেভেল বা কি বলে প্রুভিং সিস্টেমে কিন্তু আমি বলছি না। আমি প্রুভিং এর লক্ষণটাকে আমি মেটাফরিক্যালি, যেটা ব্যাপকভাবে ব্যবহারের জন্য আমি বলছি। এখন তার ফিভার জ্বর গুলা মানে জ্বর বলতে এখানে হইল জোশ, হাইটেন্ড অ্যাক্টিভিটি। তার হাইটেন্ড অ্যাক্টিভিটি, তার যে সহযোগী আছে দুজন, তো সে মনে করে তার মানে কিন্তু যত মানে কিন্তু আমি এবং আমার পরিবার, তো তারা অন্য গতিতে চলবে, তারা আমার সাথে নাই, ঠিক আছে। এইটা কিন্তু দেখবেন আপনার যে কোনো মানুষ যখন অসুস্থ হয় তার পারিবারিক কারণেই বেশি অসুস্থ হয়, অথবা অফিসিয়াল কারণেই অসুস্থ হয়। যদি সে যেখানে যুক্ত থাকে সেখান থেকে সে মানসিকভাবে হত হয়ে সে অসুস্থ বিকারগ্রস্ত হয়। কারণ এগুলো যদি আপনারা না নেন তাহলে কিন্তু আপনারা রোগীকে সম্পূর্ণ আরোগ্য করতে পারবেন না, আংশিকগত করতে পারবেন, চাপা পড়ে যাবে রোগ। যদি রোগীকে মানসিক বিষয়গুলো যদি না বের করেন যে কিভাবে সে অসুস্থ হলো, কোথায় কোথায় কিভাবে তার লাইফস্টাইল যদি আপনি না জানেন। এই জন্য আমাদেরকে ক্যান্টো বলেছেন যে রোগীর জীবনের গল্প শুনতে হবে, এটা রেকর্ড করতে হবে সাথে সাথে। কারণ এখন আর লেখার যোগ নাই, লিখলে হবে না। কারণ লিখতে গেলে যে তার যে কতগুলো ইমোশনালি বা যে সেই বক্তব্য দেওয়ার সময়, রুগীলিপি দেওয়ার সময় সে যেভাবে আচরণ করে যে ভঙ্গিতে বলে, সেগুলো যদি আপনারা খেয়াল না করেন তাহলে কখনো ভালো অভিজ্ঞতা করতে পারবে না, সঠিক অভিজ্ঞতা করতে পারবে না। আংশিক হবে, আংশিক কিছু উপকার হবে, সুযোগ সম্ভব ইমোশনের জন্য। যাই হোক, এখানে এখন যে ইয়েটা হলো যে তাহলে আরেকটা জিনিস বলছিল, ওই যে ডেলিউশন দ্যাট অন দা পিলো, মানে বালিশের উপরে, বা কি বলে অন্য যে তার ইয়েগুলা বডি তার ইয়েতে নাই, কি বলে, বা ডিড নট নো হোয়ার দ্য রেস্ট অফ দ্য বডি ওয়াজ। বডি অংশগুলো কোথায় আছে সে জানে না, বলতে পারে না। তবে এটা জানে যে একটা পিলুতে আছে। পিলুতে মানে কি, বালিশে আছে। তার মানে কি, তার আয়ত্ত আছে, তার মাথা তার আয়ত্তে আছে, কিন্তু বডিগুলা আয়ত্তে নাই, শরীরগুলো একটা নেই, ঠিক তো। ওই লোকটা যখন তার ভাইয়েরা যখন তাকে ডিসকারেজ করলো, কি বলে নিরুৎসাহিত করলো, আমরা এই প্রজেক্ট করতে দল হ্যান্ডেলিং করতে পারবো না ভাইয়া, হ্যাঁ, তখন সে কি হলো, তখন সে বলতো আমি ছাড়া তো আর কেউ নেই। সম্ভব না, একটা বড় ধরনের একটা প্রজেক্ট একসাথে একজনেই কখনো হ্যান্ডেলিং করে করতে পারে। আর এটা তো খুব খারাপ কথা, টাকা গরু নিয়ে নিচ্ছে তার ভাইয়ের ছোট ভাইয়ের হ্যাঁ নিয়ে গেছে টাকাগুলো কিনে, এমনকি রাগও দেখায়নি যে আরে তো আমরা টাকা নিচ্ছে, টাকা দিবেন না কেন, টাকা দিবেন না, রাগ টাকা দেখায়নি। এই শুধু এভাবে বলছে যে আপনারা যে টাকা নিচ্ছে সেটা দিতে হবে নাকি, হাসি খুশি পাবে। তো কিন্তু যখন দেখলো তার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বোর সঙ্গে ঝগড়া লেগেই আছে, তখন সে মন খারাপ করে দেয়, তখন সে আস্তে 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 কথা বলা বন্ধ করে দেয়, খাওয়া বন্ধ করে দেয়। যদি জিজ্ঞাসা করে ভাইয়া কেন কি হয়েছে ভাইয়া, তুমি তো এত ভালো কিনা, এত দুঃখ কেন, সেই বলে তারা কিছু হয়নি, তোমরা চিন্তা করো না, হ্যাঁ আমার কিছু হয়। এগুলো সে করতো। এখানে একটা রুব্রিক আছে এই অবস্থার জন্য,
ওয়েল সেফ হোয়েন ভেরি সিক, ওয়েল সেফ হোয়েন ভেরি সিক, ব্যাপারটা আছে। তার মানে হলো খুব অসুস্থ অবস্থায় বলে আমি ভালো আছি। এইটা ছিল, এই লক্ষণটা উনি নিয়েছিলেন মোহন স্যারে। আরেকটা লক্ষণ ছিলেন ডেলিরিয়াম মাইল্ড। ডেলিরিয়াম মাইল্ড কেন? মাইল্ড মানে কি শান্ত। ডেলিরিয়াম কেন? যেহেতু সে এত ক্ষিপ্র গতিতে কাজ করতো, অন্যরকম চুপ পারতো না, এখন সে স্টপ হয়ে গেল। তার মানে কিটা লাইন চ্যুত হয়ে গেল। ডেলিরিয়াম মানে কি তার যে লাইনে ছিল লাইন চ্যুত হয়ে গেছে। সে একটা শক্তিশালী মানুষ মনের দিক দিয়া, সেই লোকটা কমে গেল। তার মানে কি ডেলিরিয়াম স্টেটে সে চলে গেল এবং কি হয়ে গেল? মাইল্ড হয়ে গেল, শান্ত হয়ে গেল। তখনই উনি দুটা লক্ষণে তারে যে মন্ত্রী দিয়েছিল, ডক্টর অশোক মন্ত্রী দুটা লক্ষণে ওষুধ আসলে পাইলটা, আর এটা দিয়ে উনি ব্যাখ্যা করেছিলেন সম্পূর্ণভাবে আমাদের জন্য। তারা তো নাই, পৃথিবীতে নাই, দুঃখিত। তাদের মতো মানুষ ডাক্তার থাকার দরকার ছিল আমাদের পৃথিবীতে। তার ছাত্রের সাথে কাছ থেকে শিখিয়েছে, তার ছাত্র তাদের কাছ থেকে শিখেছে। এখন এই ছিল আমার মানে পাইলটের সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু বলার আর কি। আমি এতটুকুই বুঝতে পারছি যে পাইলট এমন একটা ব্যক্তি, যে ব্যক্তিটার কোনো বাহ্যিক কোনো রিয়াকশন নাই, ভিতরে ভিতরে সবকিছু করতে থাকে এবং মানুষ বুঝতে পারে না যে তার কি রিয়াকশন। ওই যে রিয়াকশন হলে আমরা যা দেখতে পাই তা দেখতে পাচ্ছি না, নাই কোনো দুঃখ, নাই কোনো রাগ, নাই কোনো হতাশ, নাই কোনো কিছু। ঝগড়াদের জীবনে করে নাই, তার বাইরে করছে। উনি তো কখনো ঝগড়াঝাটি করতেন না, তাহলে উনি এরকম হইলেন কেন? তো এই রোগীর শেষে তারে খুব ভালো লাগে। আবার যখন ওষুধ দিতেন, যখন ওষুধ কাজ করতে উনি 2 দিয়েছিলেন, 200 ওষুধ কাজ করা শুরু করছে 3 মাস পর থেকে, 3 মাস 7 মাস পর থেকে, তাদের 4 মাস পর থেকে। এর আগে ওষুধ কাজে করেনি। তার 3-4 মাস পর থেকে কাজটা ধীরে 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 উনি ঠিক হয়ে গেলেন, আবার সেই কাজ করা শুরু করে দিচ্ছেন, সুস্থ হয়ে গেছেন। তো ধন্যবাদ, আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন আমার সংক্ষিপ্ত আলোচনা। ধন্যবাদ সবাইকে।